যমুনা টেলিভিশনের সঙ্গে কথা বললেন খাগড়াছড়ির সেই মারমা কিশোরী ও তার পরিবার। জানালেন সেদিন কি ঘটেছিল। যখন 9টা বাজার তো ছুটি হয়, বাড়িতে আসে নাই, তখন দেখতে দেখতে প্রায় 9:30 বাজে গেছে। লাস্টে আমরা মাস্টারকে কল দিলাম, কই আমার মেয়েটা, আপনার মেয়ে তো চলে গেছে 9টা বাজে। 3 জনকে দেখছি, 3 জনের মধ্যে একজনকে চিনি, আর কিছু জানি না। পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না জনগণ, বললেন মির্জা ফখরুল। ঐকমত্য কমিশনের পক্ষে মত দিয়েছে অধিকাংশ দল, দাবি তাহেরের। আমরা পিআর পদ্ধতিতে যাবো না, এদেশের মানুষ এটা নেবেও না, তারা মেনেও নেবে না, বোঝেই না ঠিক মতো। ঐকমত্য কমিশনে 31টা দল আমরা ছিলাম, এর ভিতরে 25টা দল পিআরের পক্ষে। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা দেখেন না আইন উপদেষ্টা। ভোট বানচালের চেষ্টা হলে প্রতিরোধ করা হবে, জানালেন অ্যাটর্নি জেনারেল। তামিম সহ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন 16 প্রার্থী। বিসিবির ভোট ইতিহাসের কালো অধ্যায়, দাবি সাবেক অধিনায়কের। তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান, করতে পারেন, জিততেও পারেন, বাট আজকে ক্রিকেট 100% হেরে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। শারদীয় দুর্গাপূজার মহানবমীতে মহাস্নান ও ষোড়শ উপাচারে পূজা। সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে পূজারীদের ভিড়, বাজছে বিদায়ের সুর। মানুষের সঙ্গে যেন সকলে মিলে মিশে এখানে শান্তিতে থাকতে পারেন। মন খারাপ লাগছে, অলরেডি শুরু হয়ে গেছে, কারণ হচ্ছে যে আজকে দিনই এফেক্টিভলি পূজার শেষ দিন। খাগড়াছড়িতে যে মারমা কিশোরীর ধর্ষণ ইস্যুকে কেন্দ্র করে 3 জনের প্রাণ গেল, উত্তপ্ত জনপদে পরিণত হলো পুরো জেলা। সেই ভিকটিম কিংবা তার পরিবার মামলা করা ছাড়া প্রকাশ্যে কথাই বলেনি। ঘটনার সপ্তাহখানেক পর প্রথমবার মুখোমুখি হয়েছেন যমুনা টেলিভিশনের সামনে। কি বলেছেন তারা, কিভাবে ঘটনা ঘটেছে, সবকিছু নিয়ে কথা বলেছেন সহকর্মী রিয়াজ রায়হান, আর ছবি তুলেছেন জিহাদ ইসলাম। ভুক্তভোগীর বাড়ি থেকে ঘটনাস্থল 100 মিটারের মধ্যে। বাসায় পাওয়া যায় তার বাবাকে, যিনি মামলার বাদী। জানান তিনি সহ আরো কয়েকজন ঠিক বাড়ির সামনের চায়ের দোকানে ছিলেন তখন। সব সময় আমার মেয়েটা প্রাইভেট পড়ে ওখানে, আমরা সব সময় দোকানের সামনে দোকানে অপেক্ষা করে থাকতাম। 9টা পার হয়ে গেছে, আসে নাই। কোচিং শিক্ষকের কাছে জানতে চাই ঠিক কখন বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়েছিল কিশোরীটি। 6টা থেকে 9টা পর্যন্ত পড়ে, পড়ার পর হচ্ছে 9টার দিকে বাইরে হয়ে গেছে, এটুকু। তারপর হচ্ছে আমি কিছু জানি না। ভিকটিম যেটি বলেছে, মূলত প্রাইভেট পড়ে বের হওয়ার পর এই যে জায়গাটি রয়েছে, সেখান থেকে তাকে পেছন থেকে একটি ইট মারা হয়। ইট মারার পর তিনি যখন পেছনে ফিরে তাকান, তখনই তাকে মুখ চেপে অজ্ঞান করে নিয়ে যাওয়া হয়। পেছন থেকে ইট মারছে, আমি এরকম ফিরে দেখছি, তারপর আমাকে মুখ চেপে নিয়ে যাওয়া, কিছু জানি না। তুমি যখন তুমি জানতে পারছো, তখন তুমি হাসপাতালে না বাসায়? গাড়ি করে নিয়ে যাচ্ছিল তখন। এলাকা খুঁজে ফেলছি, পায় না। পরে প্রায় 11টার দিকে, প্রায় 11টা পার হয়ে গেছে। খোঁজার পরেই তারপরেই অনেকে এদিকে ঘুরছি, তো ঘোরার পরে এখানে কিছু আছে, ওই ভিতরে পাইছে ওনাকে। ভুক্তভোগী, তার পরিবার ও এলাকাবাসীর দেখানো সেই স্পটের দিকে আমরা, যেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় সেই কিশোরীকে। যেখান থেকে নিয়ে যাওয়া হয় তাকে, সেখান থেকে এর দূরত্ব মাত্র 30 থেকে 50 মিটার। শিক্ষার্থীর পরিবার এবং পাড়া প্রতিবেশীর ভাষ্য অনুযায়ী সেই যেটি দেখিয়েছিলাম, যে ঘর থেকে বের হওয়ার পরে রাস্তার উপর থেকে অপহরণ করা হয়, সেখান থেকে মূলত এই যে পথটি রয়েছে, পাশেটি নির্মাণাধীন ভবন, তার পাশ থেকে এই যে এখানে পানি, তারপরে অনেকগুলো জঙ্গল, জমি, সেই জমি পেরিয়ে মূলত শিক্ষার্থীকে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এই পথ ধরে একেবারে
যে রাস্তাটি রয়েছে এখান থেকে ঠিক এই জায়গাটিতে না, ঠিক এই জায়গাটিতে তাকে পাওয়া যায়। এবং এখানে যারা স্থানীয় আছেন তারা এসে বলছেন যে এখনও ধান যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো পড়ে আছে ঠিক এই জায়গা থেকে। মূলত এখন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, পানি এবং কাদা রয়েছে, দেখতে পান যে এখানে প্রচুর পানি এবং কাদা রয়েছে, অন্তত হাঁটু সমান না হলেও কিছুটা তার কাছাকাছি পানি এবং কাদা রয়েছে, এই জায়গাটিতে তাকে পাওয়া যায়। আবারও ফিরে যায় ভুক্তভোগীর বাবার কাছে। তিনি ধর্ষণের অভিযোগে মামলা করেছেন, যদিও খাগড়াছড়ি সদর হাসপাতালের মেডিকেল রিপোর্টে এর কোনো আলামত মেলেনি। এত কাছ থেকেও কোনো শব্দ পায়নি কেউ। গ্রামের পোলাপান পাড়া সব মানে খোঁজাখুঁজি করলাম, তারপরে আমরা ওই ধান খেতে একটা ওই যুগ আসে ওইখানে পাওয়া গেল মেয়েটাকে। তো আর কি আর করবো আমরা, ওই তারপরে বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে আসে একটা খুব খারাপ অবস্থা, এই জন্য আমরা হাসপাতালে নিয়ে গিয়ে ওখানে মানে ট্রিটমেন্ট করছে আর কি। মেডিকেল রিপোর্ট দিয়েছে, ওটাতে নেগেটিভ আসছে। তো আপনারা কি মনে করেন কিনা এটাতে কোনো সমস্যা আছে? এটা তো এখানে এখন সব তো প্রশাসনের মাধ্যমে আমাদেরকে, আমরা রিপোর্ট খুঁজলাম, রিপোর্টও দেয় নাই। তো এখন কি করার আছে, আমাদেরকে তো কিছু করার নাই। প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে এ নিয়ে কথা হয় আমাদের। তদন্তাধীন এবং বিচারাধীন বিষয়ে চূড়ান্ত মতামত না দিয়ে সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তারা। আমরা তো জনসাধারণের উদ্দেশ্যেই বলছি যে হলো আপনার হচ্ছে বিষয়টি নিয়ে যাতে সবাই সংযত আচরণ করে, এবং আমরা যা করছি এখন জনসাধারণের উদ্দেশ্যই করছি। আজকেও আমরা আলোচনা করছি এবং এই বিষয়ে আপনাদেরও সহযোগিতা প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য কোথাও যাতে না ছড়ায় সে বিষয়ে বিশেষ করে আপনার, এবং যেহেতু আপনি স্পট ভিজিট করেছেন আপনারও সহযোগিতা প্রয়োজন। ভিকটিমের যে বাবা, তার সাথে কথা বলছি, তারা বলছেন যে এটি তারা বিচার দিয়েছেন, মামলা করেছেন। গতকালকে যে মেডিকেল রিপোর্ট প্রকাশ হয়েছে সেই বিষয়ে তারা বলছেন যে এইটি বিষয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই। এখন তারা পুরো বিষয়টি প্রশাসনের উপর ছেড়ে দিয়েছেন, পাশাপাশি ভিকটিম বিচার দাবি করেছেন এবং তারা বলছেন যারা এইটার সঙ্গে জড়িত বা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি যাতে তারা পায় সে নিশ্চয়তা তারা চান। পাশাপাশি এখন পর্যন্ত শিক্ষার্থীটি মানসিকভাবে পুরোপুরি সুস্থ হননি, সেটি যাতে সুস্থ করা যায় এবং আশপাশে তার যে স্বাভাবিক জীবন সেটি যাতে অতিবাহিত করতে পারেন সেই প্রত্যাশা তারা করেছেন এবং সেই সহযোগিতা তারা কামনা করেছেন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে মারমা কিশোরী ধর্ষণে অভিযুক্ত চয়নশীল ঘটনার সাথে সম্পৃক্ত ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মুন্সিগঞ্জে তিনি আরো বলেন, এই ইস্যু নিয়ে দুর্গাপূজাকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছিল একটি মহল। চয়নশীল মানে ওই বেচারা কিন্তু কোনো অপকর্ম করে নাই, এখন প্রমাণ হলো যে উনি কোনো রেপের সাথে জড়িত না, বাট ওইটারে দিয়ে এই পূজাটাকে একটা অস্থিতিশীল করার জন্য একটা মহল চেষ্টা করছিল। এই দুষ্কৃতিকারীরা এটা কিন্তু সাকসেসফুল হইতে পারে নাই আপনাকে সবাই সহযোগিতার জন্য। এটা একটা বাইরেরও একটা ইন্ধন ছিল যেন পূজাটা যেন ভালোভাবে না হতে পারে। 4 দিন পর খাগড়াছড়ির পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। 144 ধারা জারি থাকলেও ধীরে ধীরে ফিরছে প্রাণ চাঞ্চল্য। শুরু হয়েছে অভ্যন্তরীণ দূরপাল্লার যান চলাচল। থমথমে পরিস্থিতির অবসান হওয়ায় কেটেছে স্থানীয়দের উদ্বেগ আতঙ্ক। 4 দিন পর কিছুটা পাল্টেছে খাগড়াছড়ির চিত্র। সড়কে বেড়েছে সাধারণ মানুষের চলাচল। খাগড়াছড়ি থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার যানবাহন। অভ্যন্তরীণ রুটে চলাচল অনেকটা স্বাভাবিক। আমাদের সকাল থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে গাড়ি যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। অবরোধ খুলে দেওয়াতে সবার মনে স্বস্তি ফিরে আসছে। প্রাণের প্রিয় শহর খাগড়াছড়ি অনেকটাই স্বাভাবিক দেখা যাচ্ছে। খুলেছে হাটবাজার ও দোকানপাট। অবরোধ স্থগিত করায় সাধারণ মানুষের উদ্বেগ আতঙ্ক কিছুটা কমেছে। আজকে সকালে দোকান খুলেছি, সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। 4-5 দিন দোকান বন্ধ ছিল, দিনগুলো খারাপ গিয়েছিল। কাস্টমার মোটামুটি আছে, কিন্তু অন্যবারের তুলনায় এবার একটু কম। তবে খাগড়াছড়ি সদর পৌরসভা ও গুইমারা উপজেলায় বহাল আছে 144 ধারা। পরিস্থিতি আরও উন্নতি হলে তুলে নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। জেলা জুড়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি চেকপোস্টে চলছে তল্লাশি। সহিংসতা, হামলা, ভাঙচুরের ঘটনায় চলছে মামলার প্রস্তুতি। রামগড়ে যে আমাদের যে আহত হয়েছে এটার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা হবে। এটার জন্য তদন্ত কমিটিও গঠন হয়েছে আমাদের জেলা প্রশাসন থেকে, এবং তদন্তের প্রেক্ষিতে
যদি দোষী সাব্যস্ত পাওয়া যায় তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ২৭ সেপ্টেম্বর থেকে খাগড়াছড়িতে অবরোধের ডাক দেয় জুম্মু ছাত্র জনতা নামে একটি সংগঠন। প্রশাসনের আশ্বাসে ৩০ সেপ্টেম্বর রাতে স্থগিতের ঘোষণা দেয়। আল আমিন শিকদার, যমুনা নিউজ। আনুপাতিক পদ্ধতিতে ভোট বা পিআর নিয়ে অনড় অবস্থানে বিএনপি জামায়াত বলছে ঐকমত্য কমিশনে অধিকাংশ দল পিআরের পক্ষে, আর বিএনপি বলছে দেশের মানুষ এটা বোঝে না, তাই সনাতনী পদ্ধতিতেই নির্বাচন চায় দলটি। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মাহফুজ মিশু। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে আবারও নতুন কর্মসূচি নিয়ে মাঠে জামায়াতে ইসলামী বাংলাদেশ। দলটির যুক্তি, দীর্ঘদিন ধরে চলা ঐকমত্য কমিশনের বৈঠকে তারা বাদেও আরো বহু দল এই নতুন পদ্ধতিতে ভোট চায়। আমরা দুই পক্ষেই পিআর চাচ্ছি। আপনারা জানেন যে ঐকমত্য কমিশনে ৩১টা দল আমরা ছিলাম, এর ভিতরে ২৫টা দল পিআর এর পক্ষে, কিন্তু একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স ছিল। অনেকে আপার হাউসে পিআর এর পক্ষে, আর অনেকে আপার এবং লোয়ার হাউস দুটাতে পিআর এর পক্ষে, কিন্তু পিআর চায় ৩১-এ ২৫ জন। তো সেজন্য আমরা পিআর চাচ্ছি। যদিও কোনোভাবেই বিএনপি পিআর পদ্ধতি চায় না, দলটি বলছে এটি নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই। না, এই ব্যাপারে তো আমাদের বক্তব্য একেবারে স্পষ্ট, সুনির্দিষ্ট। আমরা পিআর পদ্ধতিতে যাব না, এবং এদেশের মানুষ এটা নেবেও না, তারা মেনেও নেবে না, বোঝেই না ঠিক মতো। আর এটা যেহেতু আপনার ইলেকশন থেকে আপনাকে প্রসেসে আনতে হবে, একটা তো কালচারের ব্যাপার আছে, তো সেখানে আপনাকে সময় নিতে হবে, ধীরে ধীরে যেতে চান। ইফ পিপল থিঙ্ক দ্যাট এটাই ঠিক আছে, তাহলে যাবে। নিম্ন বা উচ্চকক্ষ কোথাও এই পদ্ধতির দরকার নেই বলেও মনে করে বিএনপি। তবে এটি না হলে কি হবে সেই প্রশ্নের সরাসরি উত্তর দেয়নি জামায়াত। নিম্ন কক্ষে পিআর এর পক্ষে নই, আমরা উপরের দিকেও পিআর এর পক্ষে কথা বলিনি, তবে সেগুলো আমরা পরে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। বাট এগুলো রাজনীতিতে নাই। আমরা আমাদের দাবি করতেছি এবং আমরা আশা করি এটা সরকার মানবে, যদি এটা জনগণের দরকার। অ্যান্ড উইল পার্টিসিপেট ইলেকশন অন ফেব্রুয়ারি। সরকার না মানলে তখন আমি তো বলছি না, এই বাট তো রাজনীতিতে নাই। আমি বলছি আমরা দেখবো তখন। প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফর ইতিবাচক বলেও মনে করেন দুই দলের নেতারা। রাজনৈতিক কিছু ইস্যুতে দ্বিমত থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে এখন পর্যন্ত একমত বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ। তবে দল দুটির নজর এখন আগামীতে জোট আর ভোটের নানান সমীকরণ মিলানো। মাহফুজ মিশু, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে নির্বাচনে পিআর পদ্ধতির দাবি তোলা হচ্ছে। ইসলামী দলগুলো জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পিআর এর দাবি করছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, নির্বাচন পিআর পদ্ধতিতে নয়, সংবিধান অনুযায়ী হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন তারা। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণ লেকে মাছের পোনা অবমুক্ত করেন রুহুল কবির রিজভী। এ সময় গণমাধ্যমকে তিনি বলেন, ইসলামিক দলগুলো জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পিআরের দাবি করা হচ্ছে। ঘোষণা দিয়েছেন আন্দোলনের, জনগণ পিআর চায় না। এই জনমতকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা এই পিআরের কথা আবার নতুন করে বলেছেন, কিন্তু জনগণ এই পিআরের সাথে নাই। পিআর আসা মানেই, এটা প্রবর্তন করা মানেই আপনার নির্বাচনী ব্যবস্থা, নির্বাচন এবং আমাদের দীর্ঘদিনের যে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পর্কে মানুষ যেভাবে অভ্যস্ত, সেই অভ্যস্তটাকে তারা বিভ্রান্ত করার জন্য এই কথাগুলি নিয়ে আসছেন। এইটা কখনোই সম্ভব নয় যে যার ভোট সে তাকেই দেবে, তার পছন্দ মতো প্রার্থীকেই দেবে। জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। যারা গণহত্যা, গুম, খুন, লুটপাট করেছে তাদের বিচারের আহ্বান জানান তিনি। কোন অবস্থাতে গণহত্যাকারী এবং গণদুশ্মন যারা ছিল, যারা গুম করেছে, যারা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে দেশের বাইরে নিয়ে যেয়ে দেশের সম্পদ লুণ্ঠন করে পার করেছে, তাদেরকে বিচার এবং বিচারের আওতায় আনা।
এর আগে সকালে পল্টনে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে রুহুল কবির রিজভী বলেন, যারা শেখ হাসিনার পতন মানতে পারেনি তারাই পরিকল্পিতভাবে পূজার সময় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত, যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই এই চক্রান্ত করে যাচ্ছে যে এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় বিদেশে। দুর্গাপূজাকে নস্যাৎ করতে পাশের দেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। আজকে পাহাড়ে অশান্তি কেন? রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। সকালে দলটির আমিরের ব্যক্তিগত কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিস্থিতি, বাংলাদেশ সুইডেন সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, কূটনীতি নিয়ে আলোচনা করেন তারা। উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক ও উন্নয়নমূলক সম্পর্ক আরও জোরদারের আশা করেন। বৈঠকে সুইডেন দূতাবাসের বাণিজ্য, রাজনীতি এবং যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্ডিনও উপস্থিত ছিলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সহ দলটির কেন্দ্রীয় নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সম্ভাবনা দেখছেন না আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি বলেন, একটা দলের কার্যক্রম যখন নিষিদ্ধ হয় তখন নিষেধাজ্ঞা স্থায়ী না অস্থায়ী এমন প্রশ্ন থাকে। এই প্রসঙ্গে প্রধান উপদেষ্টা যা বলেছেন তা থিওরিটিক্যাল। এদিকে ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল বলেছেন, নির্বাচন সামনে রেখে যত বাধাই আসুক তা প্রতিহত করা হবে। বরিশাল নগরীর শঙ্করমঠ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে যান আইন উপদেষ্টা। কুশল বিনিময় করেন সনাতন ধর্মের নেতৃবৃন্দের সাথে। পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞার প্রসঙ্গও উঠে আসে। আমি যেটুক জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুক বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তবিক অর্থে। শান্ত পাহাড়কে যারা অশান্ত করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন আইন উপদেষ্টা। সবাই বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক হিসাবে সবার যেমন সমান অধিকার আছে, শান্তিতে সম্প্রীতির সাথে বাস করার, নিরাপদে বাস করার অধিকারও সবার সমান আছে। এবং এটার পিছনে যারা বাধা হবে তাদেরকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন মোতাবেক তাদের বিরুদ্ধে সমভাবে ব্যবস্থা নেবে। এদিকে ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল বলেছেন, যারা দেশের মানুষকে দীর্ঘ সময় জিম্মি করে রেখেছিল তারা আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের যে পথে এগিয়ে যাচ্ছে, সেই পথ যত বাধায় আসুক না কেন, সমস্ত বাধার প্রাচীর উত্তরে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে। জাহিদ হাসান, যমুনা নিউজ। বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। বুধবার 3 ক্যাটাগরি থেকে মোট 16 জন নাম প্রত্যাহার করেছেন। নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে তামিম ইকবাল আরও একবার অভিযোগ তুলেছেন সরকারি হস্তক্ষেপের। এই ঘটনাকে দেশের ক্রিকেটের কালো অধ্যায় বলেও দাবি করেন সাবেক এই অধিনায়ক। বুধবার সকাল 10:18 বিসিবিতে হাজির তামিম ইকবাল। এরপর একে একে বোর্ডে আসেন ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, বোরহানুল পাপ্পু, মাসুদুজ্জামানের মতো নির্বাচনের একটি পক্ষের পরিচালক পদপ্রার্থীরা। কিন্তু তারা এদিন আসেন নির্বাচন থেকে সরে দাঁড়াতে। গুঞ্জন সত্যি করে তামিম সহ ক্লাব ক্যাটাগরি থেকে 13, জেলা বিভাগ থেকে 2 আর ক্যাটাগরি 3 থেকে 1 প্রার্থী সরে দাঁড়ান নির্বাচন থেকে। ক্যাটাগরি 2 থেকে নাম প্রত্যাহার করা ব্যক্তিরা হলেন তামিম ইকবাল, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, সাইদ ইব্রাহিম আহমেদ, সৈয়দ বুরহান হোসেন পাপ্পু, ইসরাফিল খসরু, সাব্বির আহমেদ রুবেল, আসিফ রব্বানী, ইয়াসির আব্বাস, সাইফুল ইসলাম সপু ও ওমর শরীফ মাহমদ ইমরান। ক্যাটাগরি 1 থেকে নাম প্রত্যাহার করেছেন চট্টগ্রামের মীর হেলাল, যার ফলে ওই বিভাগের 2 প্রার্থী গায়ক আসিফ আকবর ও ইকবাল চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন। এছাড়াও পাবনা জেলার কাউন্সিলর তৌহিদ তারেক নাম প্রত্যাহার করেছেন, তবে রাজশাহীতে হবে ভোটযুদ্ধ। এছাড়াও সি ক্যাটাগরি থেকে নাম প্রত্যাহার করেছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
এখন প্রশ্ন হলো কেন তামিম সহ বাকিরা নাম প্রত্যাহার করলেন। ক্যাটাগরি 2 এর 12 পরিচালক কোটার জন্য সরকার তার সমর্থিত প্যানেলের পক্ষের জন্য চেয়েছিলেন 3 জন পরিচালক, কিন্তু শেষ মুহূর্তে এসে তামিমরা 12টি পদ দাবি করলে বাধে বিপত্তি। হাইকোর্টে হয় রিট, আবারও আলোচিত 15 ক্লাবের কাউন্সিলরশিপ কেড়ে নেবার রায় দেয় আদালত। শেষ পর্যন্ত সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে সরে দাঁড়ায় তামিমের প্যানেল। তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন, জিততেও পারেন, বাট আজকে ক্রিকেট 100% হেরে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। এখানে আরও অনেকেই আজকে উইথড্র করতেন, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে করে সামাও থামানো হয়েছে। নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। আপনি জেলা লেভেল, বিভাগ লেভেল বলেন, এখন ক্লাব লেভেল বলেন, কোনোটা ক্লাবকে একবার বাতিল করা হচ্ছে, আবার পরের মুহূর্তে এটাকে বৈধ করা হচ্ছে। সো এখানে দেখা যাচ্ছে যে এটা নগ্ন হস্তক্ষেপ আছে। হ্যাঁ, এবং এখানে বেসিক্যালি ইলেকশনের কোনো পরিবেশ আমি দেখছি না। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হয়ে যাবার প্রায় 3.5 ঘন্টা পর বিসিবি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে তালিকা। নির্বাচন কমিশন বলে গ্রহণ করা হয়েছে নাম প্রত্যাহারের সবকটি আবেদন। 16টায় আবেদন জমা পড়েছে প্রত্যাহারের জন্য, আর 16টায় আমরা নিয়েছি এবং 16টাকে বাদ দিয়ে আমাদের, আপনারা জানেন যে আমাদের টোটাল প্রার্থী ছিল 50 জন, 50 থেকে 16টা বাদ দিলে এখন আমাদের 34টা। তবে তামিম ইকবালের কোরামের হলেও নির্বাচন থেকে সরে যাননি জামালপুর থেকে কাউন্সিলর হওয়া আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। তাই তো ঢাকার 2 পরিচালক কোটায় আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিমের সাথে ভোটযুদ্ধে নামছেন বিসিবির সাবেক পরিচালক ফুয়াদ। অনেক আশা প্রত্যাশার এবারের বিসিবির নির্বাচনে নানা নাটকীয়তার পর ভোটযুদ্ধ থেকে সরে দাঁড়ালো তামিম ইকবালের একটি পক্ষ। এখন ফাঁকা মাঠেই গোল দিয়ে হবে বিসিবির নির্বাচনের ক্ষমতার পালাবদল। তবে 5 আগস্ট পরবর্তী সময়ে এমন নির্বাচনই কি প্রত্যাশা করেছিল দেশের ক্রিকেট প্রেমীরা, সেই প্রশ্ন কিন্তু থাকছেই। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, মিরপুর, ঢাকা। সন্ধ্যার বাংলাদেশে এবার একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। দুর্গাপূজায় টানা 4 দিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন অনেকে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রায় 15 কিলোমিটার যানজট। দুর্গাপূজার মহানবমীতে মণ্ডপে ঢল নেমেছে পূজারীদের। ঢাকেশ্বরী মন্দির থেকে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। আজ মহানবমী কেমন ছিল, দিনভর পূজার আয়োজন, কাল দশমী, এই মুহূর্তে মণ্ডপের কি অবস্থা দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে? এই মুহূর্তে কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয়েছে এবং আপনি ঢাক ঢোলের বাদ্যতেই বুঝতে পারছেন যে এখানে একটা উৎসবের যে সমাপনী পর্যায়ে চলে আসা, মহানবমীর যেই শেষ আনুষ্ঠানিকতা, সেই সন্ধ্যা আরতি কিন্তু শুরু হয়েছে। ঢাকের বাদ্য এবং উলুধ্বনিতে মুখর এখন ঢাকেশ্বরী মন্দির, এবং এখানে যিনি পুরোহিত রয়েছেন তিনি কিন্তু দেবীকে আরতি জানানোর আগে এখন আমরা দেখতে পাচ্ছি ফুল দিয়ে পূজা করছেন। কিছুক্ষণ আগে সেটা শঙ্খধ্বনি ছিল, ধূপের ধোয়া ছিল এবং অগ্নি দিয়ে তারা পূজা করেছেন। এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু প্রদীপ প্রজ্বলন করা হবে এবং পুণ্যার্থীরা কিন্তু এখানে আসছেন, এসে কিন্তু তাদের পুরোহিতের কাছ থেকে যে প্রসাদের অংশ এবং তাদের যে দক্ষিণা দেয়া, একই সাথে মিষ্টি মুখের যে সুযোগগুলো রয়েছে সেগুলো তারা করছেন। এবং অনেক বাবা মা তাদের সন্তানকে নিয়ে এসেছেন দেবীর কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য। এবং যে পরিমাণ মানুষের অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু দেখছি যে এখানে হাজার হাজার মানুষ সারিবদ্ধভাবে কিন্তু এগিয়ে চলেছে এবং তাদের যে আরাধনা, দেবীর কাছে তাদের যে প্রার্থনা, সেটি কিন্তু তারা জানাচ্ছেন। এবং সব মিলিয়ে বলতে হবে যে এখানে যে মহানবমীর শেষ হওয়ার যে আরতি, সেই আরতি কিন্তু চলছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আরতি শেষে সেখানে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করা হবে। শান্ত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নবমীতেই দশমীর আমেজ, আনন্দ আর বিষাদ একসাথে ভর করেছে ভক্তদের মনে।
সকাল থেকে দেবী দুর্গার কল্পারম্ভ বিহিত পূজার মাধ্যমে শুরু হয় নবমীর আচার। ষোড়শ উপাচারে দেবী সিদ্ধিধাত্রীর আরাধনায় মুক্তির পথ খোঁজেন অনুসারীরা। দেবীর বিদায়ক্ষণের বেদনাবিধুর সুরও বাজতে থাকে ভক্তদের হৃদয়ে। চামুণ্ডা রূপে মহামায়ার বিজয়ক্ষণ। পুরাণ মতে মহিষাসুরকে বধ করে এই দিনই শুভ শক্তির প্রতিষ্ঠা করেন দেবী দুর্গা। তাই আশ্বিন মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে আড়ম্বরে পালিত হয় মহানবমী। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে সেই উপলক্ষেই শুরু হয় কল্পারম্ভ আর বিহিত পূজা। অষ্টমী নবমী তিথির সন্ধিক্ষণে সন্ধি পূজার পর নবমী তিথির সূচনা। প্রথম প্রহরের মহাস্নানের পর ষোড়শ উপাচারে পূজিত হন মহিষাসুর মর্দিনী। নীলকণ্ঠ, অপরাজিতা ফুল আর যজ্ঞে চলে দেবীর বন্দনা। দেবী সিদ্ধিধাত্রীর আরাধনার মাধ্যমে বিশ্বে শান্তি ও কল্যাণ কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। দেশে যাতে কোনো অশান্তি না আসে, আমাদের দেশের রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে কোথাও কেন যেন মানুষের ভ্রাতৃত্ববোধ, মানুষের সঙ্গে যেন সকলে মিলেমিশে এখানে শান্তিতে থাকতে পারেন, এও আমাদের একটি প্রার্থনা। নবমীতেই বিদায়ের সুর। বিসর্জনের প্রস্তুতি নিতে নিতে বিষাদ আর আনন্দ মিশ্রিত অনুভূতি ভক্ত অনুসারীদের মনে। শুরু হয়েই শেষ হয়ে গেল, কালকে মা চলে যাবেন আবার, তো অপেক্ষা থাকবে যে মা পরের বছর আসবেন, আমরা যাতে এই সারা বছর ভালো থাকি। মন খারাপ লাগছে, অলরেডি শুরু হয়ে গেছে, কারণ হচ্ছে যে আজকে দিনই এফেক্টিভলি পূজার শেষ দিন। কালকে তো জাস্ট কিছু ছোটোখাটো নিয়ম করেই হচ্ছে মাকে বিদায় দেয়া। নবমী পূজা শেষ হওয়ার মানেই হচ্ছে মার সাথে আর অল্প কিছুক্ষণ সময় বাকি, তো মন তো খারাপ অবশ্যই হচ্ছে, কারণ পুরো একটা বছর অপেক্ষা করে থাকি কয়েকটা দিনের জন্য। Now I just pray to her that everything whatever is going around the world should settle and be calm. দেবী দুর্গার কাছে এটাও আমাদের চাওয়া, যাতে আমার যে ব্যক্তিগত যে চাওয়ার যে লিস্টটা সেটা যাতে বড় হয় এবং না পাওয়ার যে লিস্টটা আমাদের আগামী বছরে সেটি যাতে ছোট হয়। অঞ্জলির মাধ্যমে মহা আড়ম্বরে শেষ হচ্ছে মহানবমীর আনুষ্ঠানিকতা। এবার ভক্তদের মনে বিদায়ের সুর। তাই অশ্রুসিক্ত চোখের শেষ মুহূর্তে দেবীর পদচরণে শেষ কয়েকটি প্রার্থনা ভক্তদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। পার্শ্ববর্তী দেশের সহায়তায় সন্ত্রাসীরা চেষ্টা করেছে যেন দুর্গাপূজা আর বিজু উৎসব ভালোভাবে না হতে পারে, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে পূজা মণ্ডপ পরিদর্শনের সময় একথা বলেন তিনি আরো বলেন, ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পূজাকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়েছে একটি মহল, তবে দুষ্কৃতিকারীরা সফল হতে পারেনি। এবছর সকলের সহযোগিতায় সারা দেশে ভালোভাবে পূজা উদযাপিত হয়েছে বলেও জানান তিনি। পরে শান্তিপূর্ণভাবে ও উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য সকলকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সবকিছু খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে, এই জন্য আমি প্রশাসনের, আইন শৃঙ্খলা বাহিনী এবং এলাকাবাসী সবাই আমি ধন্যবাদ দিই। স্পেশাল বেশি ধন্যবাদ জানাচ্ছি পূজা কমিটির সদস্যদের এবং ভক্তবৃন্দদের। দুর্গাপূজা উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে টানা 4 দিনের ছুটি। সাপ্তাহিক ছুটি মিলিয়ে 1 থেকে 4 অক্টোবর পর্যন্ত ছুটিতে রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকেই। মঙ্গলবার রাত থেকেই গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে ভিড় করেন দূরপাল্লার যাত্রীরা। কাউন্টারগুলোতে টিকিটের জন্য ছিল দীর্ঘ লাইন। যাত্রীরা বলছেন, ঈদ ছাড়া সাধারণত এত লম্বা সময় একটানা ছুটি পাওয়া যায় না, তাই সুযোগটা কাজে লাগিয়ে কেউ ফিরছেন গ্রামের বাড়ি, আবার কেউ যাচ্ছেন প্রিয়জনদের সঙ্গে বেড়াতে। অনেকে পরিবারের সাথে ছুটি কাটাতে দেশের পর্যটন কেন্দ্রগুলোর দিকে রওনা হয়েছেন। বাস মালিকরা জানান, যাত্রীর চাপ সামাল দিতে অতিরিক্ত বাস ছাড়ার ব্যবস্থা করা হয়েছে। নিয়ারলি 20টা কাউন্টারে গিয়েছি, 20টা কাউন্টারে যাওয়ার পরে কোথাও টিকিট পাইনি, না পেয়ে দেন এখন বৈধ হয়তো বাসতে আবার ব্যাক করে চলে যেতে হবে। দুর্গাপূজার উপলক্ষে তো 4 দিনের যে ছুটি পেয়েছি, তার কারণে আমরা মূলত ফ্যামিলিকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাচ্ছি। মা বাবা, খালামুনি, ভাই বোন সবাই মিলে আমরা কক্সবাজারে ঘুরতে যাচ্ছি। দুর্গাপূজার টানা ছুটিকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যান চলাচলে ধীর গতির সৃষ্টি হয়েছে। ভোর থেকেই সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজা পর্যন্ত 15 কিলোমিটার জুড়ে দেখা দেয় যানবাহনের জটলা। গাড়ি চললেও চলছে ধীর গতিতে। এর আগে সোনারগাঁওয়ের দড়িকান্দি সহ 2টি স্থানে গাড়ি বিকল হয়ে পড়লে ধীর গতি দেখা দেয় গাড়ি চলাচলে। বেলা বাড়তেই রাস্তায় মানুষের চাপ বাড়তে থাকে ভোগান্তিও। এ সময় ঢাকা সিলেট মহাসড়কের বেশ কিছু অংশেও দেখা দেয় ধীর গতি।
কাঁচপুর হাইওয়ে থানা ও শিমরাইল থানার ওসি জানিয়েছেন, গাড়ির চাপ নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। গন্তব্যে সঠিক সময়ে পৌঁছানো নিয়ে শঙ্কা প্রকাশ করছেন ভোগান্তিতে পড়া যাত্রীরা। পুরা জাম, পুলিশের কোনো খোঁজ খবর নাই, জামের পরে জামে পড়ে রয়েছে। সন্ধ্যার বাংলাদেশের সময় হলো আরেকটি বিরতি নেবার, আর ফিরে এসে থাকছে। রাতভর ভারী বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকার বিভিন্ন স্থান, তলিয়েছে দোকানপাট, আরও বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হয়েছে রাজধানীবাসীকে। রাতভর নিউ মার্কেট, ধানমন্ডি সহ আশপাশের এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এতে সড়কে চলাচলে ভোগান্তিতে পড়ে নগরবাসী। অনেক জায়গায় বৃষ্টির পানি ঢুকে যায় দোকানপাটে। আবহাওয়া অফিস বলছে, সাগরে লঘুচাপের কারণে 24 ঘন্টায় ঢাকায় 206 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও 72 ঘন্টা অব্যাহত থাকতে পারে বর্ষণ। মঙ্গলবার রাতভর ভারী বৃষ্টি, আর তাতেই তলিয়ে যায় রাজধানীর বেশ কিছু এলাকা। নিউ মার্কেট পিলখানা সড়ক ঢালু হওয়ায় ভারী বৃষ্টিতে এভাবে জলাবদ্ধতা তৈরি হয় সড়কটিতে। ভ্যানে ওইটা নৌকার ফিলিংস অনুভব করলাম ঢাকা শহরে, বুঝতেই তো পারতেছেন, দারুণ মজা হইলাম। 12 বছর যাবত এই অবস্থায় দেখতেছি, অল্প বৃষ্টিতে দেখা যাচ্ছে যে আপনার 20 টাকা 30 টাকাতে পার হয়েছে, আমাদের খুব ভোগান্তি হয়। বৃষ্টির পানি ঢুকে গেছে ঐতিহ্যবাহী নিউ মার্কেটও। দোকান খুলতে পারছেন না অনেক ব্যবসায়ী। একই অবস্থা ঢাকা কলেজের আশপাশে। এই সড়কে সামান্য বৃষ্টিতে পানি জমে থাকে। ফুটপাতের দোকানিদের ভোগান্তির শেষ নেই। আরো বেশি পানি উঠে, এখানে হাঁটা চলা করতে পারেন না, ব্যবসা তো দূরের কথা, কাস্টমারও ওরকম নাই, ওরকম পাবলিকও নাই। আইব খান ট্রেডেড মার্কেট, এটা কি আপনি তাও উঁচা করছে, এক হাতের বেশি উঁচা করা হয়েছিল। সব দিকে করতে, যেমন কালকে বন্ধ গেছে সাপ্তাহিক, আজকে ওই অবস্থা, আবার আগামীকালকে বন্ধ। পানি যখন না যাবে তখন তো কাস্টমার এদিকে আসবে না, ঠিক আছে, আমাদের ব্যবসার আজকে দিন মাইর। শুধু এখানটায় নয়, পানি জমেছে রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শাওড়াপাড়া এলাকার অলিগলিতে। আমাদের বাসা তলায় গেছে, আমাদের বাসায় এই পানি। এটা পানি বৃষ্টি লাগে না, বৃষ্টি ছাড়াই পানি থাকে এই জায়গায়। বৃষ্টি না হলে তাও ভাঙ্গাচুরা দেখে শুনে যাওয়া যায়, বৃষ্টি হওয়ার কারণে মনে করুন যে ভাঙ্গা দেখা যায় না, পানি। পুজোর ছুটি থাকায় রাস্তাঘাটে মানুষজন কম থাকলেও বিভিন্ন প্রয়োজনে যারা বের হয়েছেন কিংবা ছুটিতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তারাও পড়েছেন বিপাকে। খালি বিপদ না, এই যে রাইডা বাসে আসলাম, একদম বাসের ভিতরে পানি পড়ে একদম অস্থির অবস্থা। হাঁটুমান পানি থাকে, মানুষ কোনো ঢুকতে পারে না, মার্কেটে গাড়ি নিয়ে আসতে পারে না, এই অবস্থা। এখন যেখানে 10-20টা গাড়ি থাকার কথা, সেখানে 1-2টা গাড়ি আসছে, তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে না গাড়ি ঘোড়া। আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের প্রভাবে গত 24 ঘন্টায় ঢাকায় 206 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম এবং ঢাকা মহানগরের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায়, বিশেষ করে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার এইসব এলাকার পাহাড়ি এলাকায় অস্থায়ী এই ভারী বৃষ্টিপাতজনিত কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। আগামী 72 ঘন্টা পর্যন্ত সারা দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সন্ধ্যার বাংলাদেশে আবার একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। ফিলিস্তিন উপকূলের কাছে ত্রাণবাহী সুমুদ ফ্লোটিলা, নিরাপত্তা সংকট সহ নানা সমস্যায় পড়ার শঙ্কা মানবাধিকার কর্মীদের। গাজা থেকে মাত্র 118 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে ত্রাণবাহী আন্তর্জাতিক নৌবহর। সব বাধা উপেক্ষা করে ইসরায়েলের নৌ অবরোধ ভাঙতে অবিচল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীরা। তাদের অভিযোগ, যাত্রা থামাতে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ইসরায়েল। যুদ্ধজাহাজ দিয়ে ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি ব্যাহত করা হচ্ছে যোগাযোগ প্রক্রিয়াও। এদিকে ইসরায়েলের এসব তৎপরতার বন্ধের দাবি জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা। ফিলিস্তিনিদের ওপর লাগাতার বর্বরতার পরও যখন বিশ্বের বেশিরভাগ দেশের নীরব ভূমিকায় উঠেছে সমালোচনার ঝড়, তখন সাহসী পদক্ষেপ মানবাধিকার কর্মীদের। গাজার উদ্দেশ্যে এগিয়ে চলছে তাদের ত্রাণবাহী নৌবহর।
সব প্রতিকূলতা পেরিয়ে গ্লোবাল স্মুথ ফ্লোটিলা এখন গাজা উপত্যকার দ্বার প্রান্তে। নিজেদের অফিসিয়াল টুইটারে তারা জানিয়েছে তাদের থামাতে নানা তৎপরতা চালাচ্ছে ইসরায়েল। মানবাধিকার কর্মীদের অভিযোগ, যুদ্ধজাহাজ দিয়ে তাদের ভয় ভীতি দেখানোর পাশাপাশি ব্যাহত করা হচ্ছে নৌযানগুলোর যোগাযোগ ব্যবস্থাও। এর আগে ড্রোন হামলা চালানোর অভিযোগও তোলা হয়েছে। আমরা জানি সামনে আমাদের নানা ধরনের হুমকি ও ভয়ভীতি মোকাবেলা করতে হবে। আমরা এই বাধাগুলোকে চ্যালেঞ্জ করে ইসরায়েলি অবরোধ ভেঙে ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করতে এসেছি। আমাদের যে ঝুঁকি মোকাবেলা করতে হবে তা ফিলিস্তিনি জনগণ এখন যা ভোগ করছে তার তুলনায় কিছুই নয়। ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমের দাবি, গ্লোবাল ফ্লোটিলাকে থামাতে রীতিমতো রণপ্রস্তুতি নিয়েছে ইসরায়েল। ত্রাণবাহী জাহাজগুলোকে আটকানোর জন্য আশদোদ বন্দরে ৫ শতাধিক পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। প্রস্তুত থাকতে বলা হয়েছে আশপাশের কয়েকটি হাসপাতালকে। মানবাধিকার কর্মীদের থামাতে ইসরায়েলের এই যুদ্ধাংদেহী অবস্থানের সমালোচনা করেছে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা। মানবাধিকার কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। গ্লোবাল স্মুথ ফ্লোটিলা যা করছে তা সম্পূর্ণ বৈধ এবং মানবিক। ইসরায়েলকে অবিলম্বে গ্লোবাল স্মুথ ফ্লোটিলার বিরুদ্ধে সমস্ত পদক্ষেপ বন্ধ করতে হবে। গাজার বেসামরিক নাগরিকদের কাছে কোনো বাধা ছাড়াই মানবিক সহায়তা পৌঁছে দিতে হবে। সুইডেনের আলোচিত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ, বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম সহ ৪৭টি নৌযানে ৪৪ দেশের ৫ শতাধিক মানবাধিকার কর্মী রয়েছে বহরে। এর আগে গত জুনে মানবাধিকার কর্মীদের ত্রাণবাহী ম্যাডলিন নৌবহরকে আটকে দিয়েছিল ইসরায়েল। সে সময় গাজা থেকে ১১০ নটিক্যাল মাইল দূরেই থেমেছিল ম্যাডলিনের যাত্রা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।